হাই, পাওয়ার পয়েন্ট ইঞ্জিনিয়ারিং কোর্সের এই ভিডিওতে আমরা ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন এই টপিকটা দেখব। তোমরা রেফারেন্স বুক হিসেবে প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম বা ভিকি ম্যাথের বইটা দেখতে পারি এবং এটা রয়েছে চ্যাপ্টার 4-এ। এবং আমরা আগের ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের পাওয়ার স্টেশন সম্পর্কে দেখেছি এবং সেখানে আমরা দেখেছিলাম ভেরিয়েবল লোড অন পাওয়ার সিস্টেম কীভাবে কাজ করে এবং এর ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো। সবগুলো ভিডিও আমার চ্যানেলে পাওয়ার পয়েন্ট ইঞ্জিনিয়ারিং প্লেলিস্টে তৈরি করা থাকবে। তো বেসিক্যালি আমাদের ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন বেসিক্যালি কী বোঝায়? তো আমরা পাওয়ার প্ল্যান্টে কী করি? আমরা পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন করে থাকি এবং এইগুলো ক্যালকুলেশন করা হয় হচ্ছে কীভাবে? কিলোওয়াট আওয়ারে। দ্যাট মিনস কিলোওয়াট আওয়ার বা ইউনিটে ক্যালকুলেশন করা হয়। এখন এই 1 কিলোওয়াট আওয়ার বা প্রতি কিলোওয়াট আওয়ারের কী পরিমাণ খরচ হচ্ছে, দ্যাট মিনস 1 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদন করতে আমাদের কতটুকু প্রোডাকশন কস্ট হচ্ছে, দ্যাট মিনস কী পরিমাণ খরচ হচ্ছে, সেটা ক্যালকুলেশন করা হয় হচ্ছে এই ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন এই টপিকের মাধ্যমে। দ্যাট মিনস এটা বেসিক্যালি কী বোঝায়? দ্য আর্ট অফ ডিটারমাইনিং পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ নোন অ্যাজ ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন। দ্যাট মিনস প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে যে পরিমাণ, প্রতি ইউনিট ইলেকট্রিক্যাল এনার্জি উৎপাদন করতে, 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে যে পরিমাণ খরচ হচ্ছে, সেটা যেভাবে আমরা নির্ণয় করে থাকি সেটাকে বলা হচ্ছে আমাদের ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন। দ্যাট মিনস 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করব এবং সেটার প্রোডাকশন কস্ট কতটুকু হচ্ছে সেটাই বেসিক্যালি বোঝাই হচ্ছে এই ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন। ওকে, এখন এই ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন দ্যাট মিনস প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে কী পরিমাণ খরচ হচ্ছে এগুলো নির্ণয় করার সময় আমাদের দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে ইন্টারেস্ট আর হচ্ছে ডিপ্রিসিয়েশন। তো বেসিক্যালি এটা কীভাবে কাজ করে আমরা দেখি। ফার্স্ট হচ্ছে আমাদের ইন্টারেস্ট। তো বেসিক্যালি প্রথম পর্যায়ে যখন আমরা পাওয়ার প্ল্যান্ট স্থাপন করব তখন বেসিক্যালি দেখা যাচ্ছে যে আমরা যে জায়গায় স্থাপন করবো সেটার যে জমিতে স্থাপন করবো সেটার সেই জমির একটা খরচ পড়বে। তারপর সেখানে আমাদের যে অল্টারনেটর কিনবো, দ্যাট মিনস বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট কিনবো, সেগুলো একটা খরচ রয়েছে। দ্যাট মিনস ইউজ অ্যামাউন্টের একটা কস্ট সেখানে দরকার। তো সেটা বেসিক্যালি কই থেকে নেওয়া হয়? সেটা বেসিক্যালি ব্যাংক বা কোনো একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে সেই টাকাগুলো নেওয়া হয়, ধার নেওয়া হয়। তো ধার নিলে কি হচ্ছে, প্রতি বছর আমার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সে ব্যাংকে দিতে হবে এবং সেটার সাথে সাথে একটা ইন্টারেস্টও দিতে হবে। দ্যাট মিনস আমার একটা ইন্টারেস্ট সেই ব্যাংকে দিতে হচ্ছে। এখন যদি আমাদের এই পাওয়ার প্ল্যান্ট চলুক বা না চলুক, ওই অ্যামাউন্টটা আমাদের ঠিকই ব্যাংকে দিতে হচ্ছে। এখন যদি আমরা যখন আমাদের এই পার ইউনিট প্রোডাকশন কস্ট যখন করবো, 1 ইউনিট বিদ্যুৎ খরচ কতটুকু হচ্ছে সেটা যখন আমরা ক্যালকুলেশন করবো, তখন যদি আমরা এই ইন্টারেস্টটা ক্যালকুলেশনে না নিয়ে আসি, তখন আমাদের নিজের পকেট থেকে ব্যাংকে ইন্টারেস্ট দিতে হচ্ছে। দ্যাট মিনস প্রতি বছর তাকে ফিক্সড অ্যামাউন্ট দিতেই হবে। সো বেসিক্যালি যদি আমরা এই কস্টের সময় যদি আমাদের এই ইন্টারেস্টের মাথায় না নিয়ে আসি, দ্যাট মিনস সেটা যদি আমরা কস্টের বাইরে চলে যায়, দ্যাট মিনস এটা ছাড়া যদি আমরা প্রতি কিলোওয়াট আওয়ারের ক্যালকুলেশনটা করে থাকি, প্রোডাকশন কস্টের ক্যালকুলেশনটা করে থাকি, তাহলে আমাদের নিজের পকেট থেকে ইন্টারেস্টটা ব্যাংকে দিতে হচ্ছে। দ্যাট মিনস এটা কিন্তু আমাদের একটা লস হয়ে যাচ্ছে। সো এটা যাতে না হয় তাহলে আমরা যখন ক্যালকুলেশন করব তখন আমাদের এই ইন্টারেস্টটা যাতে সেই ক্যালকুলেশনের মধ্যে থাকে সেটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, সো আমাদের ইন্টারেস্টটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এখন আরেকটা হচ্ছে ডিপ্রিসিয়েশন। সো ডিপ্রিসিয়েশন বেসিক্যালি কী বোঝায় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্যাট মিনস সাপোজ আমরা একটা মোটরসাইকেল কিনলাম, মোটরসাইকেলের দাম হচ্ছে আমাদের 10,000 টাকা, ধরে নিচ্ছি 10,000 টাকা। এখন দেখা যাচ্ছে 5 বছর পর মোটরসাইকেলের দাম কি আর ওই আগের মতনই থাকবে? 10,000 থাকবে? অবশ্যই না। দ্যাট মিনস সেটা হয়ে গেল হচ্ছে আমাদের 5,000 টাকা। দ্যাট মিনস দিন যত যাচ্ছে মোটরসাইকেলের ভ্যালু তত কমতেছে। দ্যাট মিনস সেটার প্রতিনিয়ত ইউজ হচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, সেটার ভ্যালু আর আগের মতো থাকবে না। সো ভ্যালুটা কমে যাচ্ছে। এখন কতটুকু ভ্যালু কমলো? দ্যাট মিনস ছিল 10,000 টাকা, হয়ে গেল 5,000 টাকা। দ্যাট মিনস 5,000 টাকা দুটো বিয়োগ করবো, 5,000 টাকার ভ্যালু আমাদের মাঝখানে লস হয়ে গেল। দ্যাট মিনস এইটুকু ভ্যালু সে কমে গেল। 10,000 থেকে 5,000 কমে আবার 5,000-এ চলে আসলো। সো এই যে ভ্যালুটা কমে যাচ্ছে, দ্যাট মিনস তার ভ্যালুটা কনস্ট্যান্ট থাকতেছে না, ভ্যারিয়েবল। দ্যাট মিনস কমে যাচ্ছে, আগের থেকে অনেক কমে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ডিপ্রিসিয়েশন। দ্যাট মিনস দ্য ডিক্রিজ ইন দ্য ভ্যালু অফ পাওয়ার প্ল্যান্ট ইকুইপমেন্ট, মানে পাওয়ার প্ল্যান্ট ইকুইপমেন্টের ভ্যালুগুলো ডিক্রিজ হয়ে যাচ্ছে। অ্যান্ড বিল্ডিং ডিউ টু কনস্ট্যান্ট ইউজ ইজ নোন অ্যাজ ডিপ্রিসিয়েশন। দ্যাট মিনস এই পাওয়ার প্ল্যান্টের ইকুইপমেন্ট, তারপর বিল্ডিংগুলো, এগুলো কনস্ট্যান্টলি ইউজ হচ্ছে। দ্যাট মিনস ইউজ করার ফলে দেখা যাচ্ছে তার ভ্যালুগুলো আর আগের মতো থাকবে না। সো এই যে ভ্যালু ইউজ করার মাধ্যমে ভ্যালুটা আগের মতো থাকতেছে না, এটাকেই বলা হচ্ছে আমাদের ডিপ্রিসিয়েশন। দ্যাট মিনস ভ্যালুটা যে ডিক্রিজ হয়ে যাচ্ছে এগুলোকে বলা হচ্ছে ডিপ্রিসিয়েশন। এবং এই ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটার জন্য সেপারেট ভিডিও থাকবে। দ্যাট মিনস কীভাবে ডিপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করা হয়, সেখানে আমরা দেখবো যে স্টেট লাইন মেথড, ডিমিনিশিং ভ্যালু মেথড এবং সিঙ্কিং ফান্ড মেথড, এই মেথডগুলোর মাধ্যমে আমাদের ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা হয়। এবং যখন আমরা এই 1 কিলোওয়াট বিদ্যুৎ, 1 কিলোওয়াট আওয়ার, দ্যাট মিনস প্রতি ইউনিট বিদ্যুৎ যখন প্রোডাকশন কস্ট, প্রতি ইউনিট বিদ্যুতের প্রোডাকশন কস্ট যখন ক্যালকুলেশন করবো, তখন এই ডিপ্রিসিয়েশনের চার্জটা আমাদের মাথায় রাখতে হবে। দ্যাট মিনস ডিপ্রিসিয়েশনের চার্জ যদি মাথায় না রাখি, তাহলে দেখা যাচ্ছে যে এই যে ভ্যালুগুলো কমে যাচ্ছে। দ্যাট মিনস 10 বছর পর তো আমাদের দেখা যাচ্ছে একটা অল্টারনেটর কিনলাম, কেনার পর 10 বছর পর তার ওই অল্টারনেটরটা আর চলতেছে না, তারপর সেটা একদম পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। 10 বছর পর আমাদের নতুন একটা অল্টারনেটর কিনতে হবে। এখন নতুন যে অল্টারনেটর কিনবো সেটাকে আমরা নিজের পকেট থেকে দিব? অবশ্যই না, তাহলে তো আমাদের লস হয়ে যাবে। সো যাতে নিজের পকেট থেকে না দিতে হয়, 10 বছর পর যাতে আমরা একটা নতুন অল্টারনেটর কিনতে পারি, তার জন্য আমাদের একটা ডিপ্রিসিয়েশন চার্জ আমরা রাখবো, যাতে করে আমরা এই 10 বছর পর নতুন একটা অল্টারনেটর কিনতে পারি। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তীতে, সেটা দেখলে বেসিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। সো বেসিক্যালি ডিপ্রিসিয়েশন বেসিক্যালি কী বোঝাচ্ছে সেটা বুঝতে পারলে আপাতত আমাদের
হয়ে যাবে। সো বেসিক্যালি আমরা এখান থেকে ইন্টারেস্ট এবং ডিপ্রিসিয়েশনটা বুঝে নিলাম। তো এখন আমরা দেখবো হচ্ছে কস্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি। দ্যাট মিনস আমরা যে 1 কিলোওয়াট আওয়ার বা এক ইউনিট বিদ্যুৎ উৎপাদন করবে এবং তার প্রোডাকশন কস্ট কত হচ্ছে যখন ক্যালকুলেশন করবে সেটা 3টা ভাগে ভাগ করা হয়। কিভাবে? দ্যাট মিনস ফিক্সড কস্ট, সেমি ফিক্সড কস্ট আর একটা হচ্ছে রানিং কস্ট। ফিক্সড কস্ট বেসিক্যালি কি বোঝায়? ফিক্সড কস্ট বেসিক্যালি বোঝাচ্ছে এটা আমাদের ম্যাক্সিমাম ডিমান্ডের উপর ডিপেন্ড করবে না। দ্যাট মিনস এই যে ম্যাক্সিমাম ডিমান্ড আমরা দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম ডিমান্ডের উপর ডিপেন্ড করবে না। আমি কত ইউনিট বিদ্যুৎ জেনারেট করছি তার উপরেও ডিপেন্ড করবে না। তাহলে বেসিক্যালি এটা কার উপর ডিপেন্ড করবে? এটা বেসিক্যালি ডিপেন্ড করবে হচ্ছে হায়ার অফিসার্স, তাদের যে স্যালারি দিতে হবে। দ্যাট মিনস আমাদের যে সেখানে বড় বড় অফিসার থাকবে তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি। এখন যদি আমাদের এই পাওয়ার প্ল্যান্টটা নাও চলে, তাদের কনস্ট্যান্টলি তাদেরকে একটা অ্যামাউন্ট দিতেই হবে। দ্যাট মিনস আমার যদি পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে যাচ্ছে সাপোজ কোনো কারণে, সেক্ষেত্রে আমাদের এই হায়ার অফিসারের এক্সপিরিয়েন্স অনেক বেশি থাকে, যার কারণে তাদেরকে আমাদের সেই স্যালারিটা দিতেই হবে। যদি তাদেরকে না দেওয়া হয় তারা চলে যাবে। দ্যাট মিনস আমরা এক্সপিরিয়েন্স পার্সনটাকে হারাবো। সো এটা করলে আমাদের পরবর্তীতে আমার এক্সপিরিয়েন্স লোক পাইতে অনেক প্রবলেম হবে। সো বেসিক্যালি এদেরকে আমাদের একটা ফিক্সড অ্যামাউন্ট দিতেই হবে। পরবর্তীতে আমরা যে ল্যান্ডটা কিনেছিলাম সেটাকে আমার একটা ইন্টারেস্ট দিতে হচ্ছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কস্ট অফ ল্যান্ড। আমরা যে জমিটা কিনেছিলাম ইনিশিয়ালি, সো সেটার একটা ইন্টারেস্ট আমাদের ব্যাংকে দিতে হচ্ছে। সো সেটাও কিন্তু ফিক্সড। দ্যাট মিনস সেটা আমাকে দিতেই হবে। আমাদের পাওয়ার প্ল্যান্ট চলুক বা না চলুক, আমাদের একটা ফিক্সড অ্যামাউন্ট সেটা দিতেই হবে। সো বেসিক্যালি এগুলো হচ্ছে ফিক্সড চার্জ। দ্যাট মিনস এগুলো আমাদের কতটুকু ইউনিট বিদ্যুৎ জেনারেট করতেছে তার উপর ডিপেন্ড করতেছে না, ম্যাক্সিমাম ডিমান্ডের উপর ডিপেন্ড করতেছে। এগুলো অ্যামাউন্ট আমাদের ফিক্সড রাখতেই হবে, তা না হলে আমরা আমাদের নিজের পকেট থেকে টাকা দিতে হবে। সো বেসিক্যালি ফিক্সড চার্জগুলো, আমাদের ফিক্সড কস্টগুলো আমাদের অবশ্যই ক্যালকুলেশনে রাখতে হবে। সো এটা বেসিক্যালি 1 নম্বরে ফিক্সড কস্ট। দ্যাট মিনস এটা কারোর উপর ডিপেন্ড করবে না, এগুলো বেসিক্যালি আমাদের হায়ার অফিসার্স, আমাদের ইন্টারেস্ট ইত্যাদির উপর ডিপেন্ড করবে। পরবর্তীতে আসছে হচ্ছে সেমি ফিক্সড কস্ট। দ্যাট মিনস সেমি ফিক্সড কস্ট বেসিক্যালি এটা ডিপেন্ড করবে হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ডের উপর, এবং এটা ডিপেন্ড করবে না কত ইউনিট বিদ্যুৎ জেনারেট করছে তার উপর ডিপেন্ড করবে না। এটা একটা বিষয়ের উপর ডিপেন্ড করবে, সেটা কার উপর? ম্যাক্সিমাম ডিমান্ডের উপর ডিপেন্ড করবে। সো আমাদের যদি ম্যাক্সিমাম ডিমান্ডটা বেশি হয় তাহলে আমাদের পাওয়ার প্ল্যান্টের সাইজটা বড় করতে হবে। দ্যাট মিনস আমাদের সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে ইকুইপমেন্ট প্রয়োজন হবে, এবং দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমাদের ট্যাক্সটা বেশি দিতে হচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের সেমি ফিক্সড কস্টের উপর ডিপেন্ড করবে। দ্যাট মিনস বেসিক্যালি ডিপেন্ড করবে শুধুমাত্র ম্যাক্সিমাম ডিমান্ডের উপর। এবং আরেকটা আসবে হচ্ছে রানিং কস্ট। রানিং কস্টটা বেশি ডিপেন্ড করবে কার উপর? কত ইউনিট বিদ্যুৎ জেনারেট করতেছে তার উপর ডিপেন্ড করবে। এটা ম্যাক্সিমাম ডিমান্ডের উপর ডিপেন্ড করবে না। ঠিক আছে, তাহলে কত ইউনিট বিদ্যুৎ জেনারেট করবো তার উপর ডিপেন্ড করবে হচ্ছে আমাদের রানিং কস্ট। রানিং কস্টটা বেসিক্যালি যদি আমাদের বেশি ইউনিট বিদ্যুৎ জেনারেট করি তাহলে আমাদের এই যে ফুয়েল বেশি লাগবে, লুব্রিকেশন অয়েল বেশি লাগবে, মেইনটেন্স চার্জটা বেশি লাগবে, রিপেয়ার্সের খরচটা বেশি হবে, এবং স্যালারিস অফ অপারেটিং স্টাফ এদের খরচটা বেশি হবে। সো এগুলো বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে রানিং কস্টের উপর। এগুলো যখন আমরা প্রবলেম সলভ করবো তখন আরও বেসিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। সো যখন আমরা ক্যালকুলেশন করবো কস্টটা, তখন এই তিনটা পার্টে আমরা ক্যালকুলেশনকে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফিক্সড কস্ট, সেমি ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে রানিং কস্ট। ওকে, এখন আমরা দেখবো যে এক্সপ্রেশন ফর কস্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি। দ্যাট মিনস ইলেকট্রিক্যাল এনার্জিটাকে আমরা যখন ক্যালকুলেশন করবো তখন আমরা এটাকে কিছু ফর্মে ক্যালকুলেশন করতে পারি। দ্যাট মিনস 3 পার্ট ফর্মে ক্যালকুলেশন করতে পারি অথবা 2 পার্ট ফর্ম ক্যালকুলেশন করতে পারি। এগুলো বিভিন্ন ভাগ করা হয়েছে। দ্যাট মিনস বেসিক্যালি এই যে আমরা শিখলাম এটাকে বিভিন্ন ধরনের ভাগ করা হয়েছে। আমরা দেখি কিভাবে কাজ করে। 3 পার্ট ফর্মে বেসিক্যালি আমাদের ফিক্সড কস্ট থাকবে, ওই ক্যালকুলেশনের মধ্যে ফিক্সড কস্ট থাকবে, সেম ফিক্সড কস্ট থাকবে এবং রানিং কস্ট থাকবে। আমরা দেখলাম যে ফিক্সড কস্ট হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এগুলোকে আমার একটা ফিক্সড চার্জ, এটা কার উপর ডিপেন্ড করবে না। দ্যাট মিনস আমরা কত ইউনিট বিদ্যুৎ জেনারেট করছি তার উপর ডিপেন্ড করবে না, বিদ্যুৎ উৎপাদন কম হলেও দিতে হবে, না হলেও দিতে হবে। এটা হচ্ছে ফিক্সড চার্জ। ওকে, আর সেমি ফিক্সড চার্জ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডিমান্ডের উপর ডিপেন্ড করবে। ম্যাক্সিমাম ডিমান্ড যত বেশি হবে আমাদের পাওয়ার প্ল্যান্টের সাইজ তত বড় হয়ে যাবে। ঠিক আছে, এবং আমাদের যে ইকুইপমেন্টগুলো সেগুলো অনেক বেশি পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট লাগবে। সো এটা বেসিক্যালি আমাদের কত কিলোওয়াট আর বিদ্যুৎ উৎপাদন করতেছি তার উপর ডিপেন্ড করবে। দ্যাট মিনস আমরা দেখলাম যে ম্যাক্সিমাম ডিমান্ড কিসে ক্যালকুলেশন করা হয়? কিলোওয়াট বা মেগাওয়াট ইত্যাদি ক্যালকুলেশন করা হয়, কিলোওয়াটে ক্যালকুলেশন করা হয়। তো 1 কিলোওয়াটের জন্য একটা কস্ট হবে, অথবা যদি 5 কিলোওয়াট হয় তাহলে 5 এখানে একটা কস্ট চলে আসবে, 5 কিলোওয়াট 10 কিলোওয়াটের জন্য একটা কস্ট চলে আসবে। ওকে, সো এইভাবে এটা কাজ করবে। এবং আরেকটা অ্যামাউন্ট হচ্ছে রানিং কস্ট। রানিং কস্টটা বেসিক্যালি কিসের উপর ডিপেন্ড করবে? আমাদের যে কত ইউনিট বিদ্যুৎ জেনারেট করতেছে তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, সেই জন্য এখানে কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে ইউনিট দ্বারা প্রকাশ করা হয়, এবং 1 ইউনিটের জন্য একটা কস্ট, 2 ইউনিটের জন্য একটা কস্ট, 3 ইউনিটের জন্য একটা কস্ট, সেই জন্য হচ্ছে সি ইন্টু কিলোওয়াট আওয়ার। তাহলে এ প্লাস বি কিলোওয়াট আওয়ার প্লাস সি ইন্টু কিলোওয়াট আওয়ার, এবং এটা হচ্ছে আমাদের টাকাতে চলে আসবে। এটা হচ্ছে 3 পার্ট ফর্মে একটা ক্যালকুলেশন করা যায়। আর একটা ক্যালকুলেশন করা যায় সেটা হচ্ছে 2 পার্ট ফর্মে। 2 পার্ট ফর্ম বেসিক্যালি সিম্পল, যে এই ফিক্সড কস্ট যেটা ছিল সেটাকে আমরা বাদ দিব। সেখানে থাকবে জাস্ট আমাদের সেমি ফিক্সড কস্ট এবং রানিং কস্ট। সেমি ফিক্সড কস্ট কি ছিল, কার উপর ডিপেন্ড করে? ম্যাক্সিমাম ডিমান্ডের উপর ডিপেন্ড করে। আর রানিং কস্টটা কিসের উপর ডিপেন্ড করে? সেটা বেসিক্যালি আমাদের কিলোওয়াট আওয়ারের উপর বা কত ইউনিট বিদ্যুৎ জেনারেট করছে তার উপর ডিপেন্ড করে। এটার জন্য একটা কস্ট আসবে, এটার জন্য একটা কস্ট আসবে, দুটো যোগ করলে আমাদের পাওয়া হচ্ছে 2 পার্ট ফর্ম। ওকে, তো এগুলো যখন প্রবলেম সলভ করবো তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা যে দেখলাম এই যে ডিপ্রিসিয়েশনটা আমরা দেখলাম যে তার ভ্যালুটা আগের মতো থাকতেছে না, কিছুদিন পর বা কয়েক বছর পর তার ভ্যালুটা কমে যাচ্ছে। সো এটা বেসিক্যালি 3টা মেথডের মাধ্যমে ক্যালকুলেশন করা হয়। সেটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন মেথড, ডিমিনিশিং ভ্যালু মেথড, আর একটা হচ্ছে সিঙ্কিং ফান্ড মেথড। ওকে, সো আমরা নেক্সট ভিডিওতে প্রতিটা টপিক সম্পর্কে, দ্যাট মিনস কীভাবে স্ট্রেট লাইন মেথড কাজ করে, কীভাবে ডিমিনিশিং ভ্যালু মেথড কাজ করে, এবং কীভাবে সিঙ্কিং ফান্ড মেথডটা কাজ করে এই সম্পর্কে বিস্তারিত দেখবো। ওকে, সো নেক্সট ভিডিওতে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।